আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 13,999 টাকা ZTE নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন একটি ফোন ZTE Blade V40 ডিজাইন, অর্থাৎ এই ফোনটি বেশ কিছুদিন ধরে এই ফোনটি আমাদের কাছে রয়েছে। এই ফোনটির ওভারঅল পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ইউজ করতে যে আমাদের কাছে কেমন লেগেছে, স্পেশালি গেমিং পারফরমেন্স বলেন, টুকটাক ফটোগ্রাফি করে আমাদের কেমন লেগেছে, তার পাশাপাশি ইউআই পারফরমেন্স আমরা কেমন পেয়েছি, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা না বললেই নয়, আমরা ধন্যবাদ জানাচ্ছি ZTE বাংলাদেশকে আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। রিভিউ করার উদ্দেশ্যে আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনে তাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ZTE বাংলাদেশের অন্যান্য মোবাইলের ব্যাপারেও আপনারা আইডিয়া নিতে পারবেন। এবং সেই সাথে এই মুহূর্তে ZTE বেশ কিছু ফোনে ডিসকাউন্ট চলতেছে, আপনারা চাইলে ডিসকাউন্টেড প্রাইসে সেই ফোনগুলো কিনতে পারেন। এবং আমাদের আজকে দেখানো ZTE Blade V40 ডিজাইন এই ফোনটি আপনারা যদি রিসেন্টলি পারচেস করেন তাহলে তার সাথে একটি ইয়ারফোন পাবেন এবং সেই সাথে নেক ব্যান্ডও পাবেন। তবে নেক ব্যান্ডটি খুব সীমিত সময়ের জন্য, যারা শুরুর দিকে কিনবেন তারাই হয়তো বা এটা পেতে পারেন। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস এবং ওয়ারেন্টি কার্ড, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, এক্সট্রা ডিসপ্লে প্রোটেকশন, 22.5 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং ZTE Blade V40 ডিজাইন মোবাইলটি। এই মুহূর্তে সবচাইতে পপুলার ফ্ল্যাট শেপ ডিজাইনের পাশাপাশি মোবাইলটির রেয়ার প্যানেলে রয়েছে আই ক্যাচি এক ধরনের ম্যাট টেক্সচারের ফিনিশিং দেয়া। তবে রেয়ার প্যানেলে কোনো ধরনের কোনো গ্লাসের প্রোটেকশন নাই, সো আমি প্রিফার করবো অবশ্যই আপনারা ফোনটির সাথে একটি ব্যাক কেস ইউজ করবেন। এছাড়াও 6.6 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 183 গ্রাম। মোবাইলটি একটু বড় হলো, ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভ্যারিয়েন্টের নাম হলো স্টেডি ব্ল্যাক। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম লক এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হয়েছে। মোবাইলটির লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছে হলো মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল Android 12 ভার্সন, তার পাশাপাশি UI হিসেবে মোবাইলটিতে রয়েছিল ZTE MyOS 12, তার পাশাপাশি মোবাইলটিতে আপ টু 5GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। মোবাইলের ইউজার এক্সপিরিয়েন্স অথবা মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ থাকার কারণে আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। অনেকগুলো অ্যাপস আমরা খুব ইজিলি ব্যাকগ্রাউন্ডে রান করে সফট করে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের ফুল HD প্লাস রেজুলেশন সম্বলিত IPS LCD প্যানেলের ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 400 PPI। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইটের নিচে মোটামুটি বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি এবং সেই সাথে আউটডোরে ছবি তোলার সময় আমরা ডিসপ্লেতে অনেক বেশি পরিমাণে লো ব্রাইটনেস জনিত ইস্যুস ফেস করিনি। ডিসপ্লের চারপাশে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে ভেজেলগুলো ঠিকঠাক হলো, চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় স্লাইটলি মোটা মনে হয়েছে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এবং মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L3S সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন বাকি দুটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেল থাকা মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিং খুব ইজিলি করা যাচ্ছিল, সে সাথে ছবির ডিটেলস ওভারঅল বেশ ভালোই ধরে রাখতে পারছিল। কালার টোনটা অত বেশি ভাইব্রেন্ট না হলেও ডায়নামিক রেঞ্জ ঠিকঠাক কাজ করছিল, সেই সাথে এজ ডিটেকশনটাও নাইসলি করতে পারছিল। এছাড়া মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা যে অনেক ভালো পারফরমেন্স পেয়েছি সেটা বলবো না, তবে এই প্রাইস রেঞ্জের ফোন হিসেবে আমি মনে করি ঠিকঠাকই আছে, যেহেতু কোনো প্রকার জাইরো EIS বা OIS নেই। সো ওভারঅল ভিডিও থেকে আমরা বেশ ভালো পরিমাণে শেকি ফিলটা পেয়েছি। সেই সাথে এই মোবাইলটিতে বিভিন্ন ফিচারের পাশাপাশি রয়েছে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে প্রপার লাইট কন্ডিশনের ছবি তুললে বেশ ভালোই লাগে, তবে কালার ডিটেলসে বেশ ঘাটতি দেখা পেয়েছি। সেই সাথে খুব একটা কালার বুস্ট করে না এই ফোনে সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো, তবে আবার পোর্ট্রেট মোডে ছবি তুললে ডায়নামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন এই প্রাইস রেঞ্জের ফোন হিসেবে যদি আমি অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি তাহলে বেশ ভালোই লেগেছে আমার কাছে। এই মোবাইলটিতে ক্যামেরা টু API এর প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে Gcam ইউজ করতে পারবেন না। এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমরা মোটামুটি ভালোই পেয়েছি, তার পাশাপাশি সাউন্ডের ক্ল্যারিটিও যথেষ্ট ভালো ছিল। সাউন্ডের বেস একটু বেশি থাকলেও ট্রেবল পারফরমেন্স আমাদের কাছে কিছুটা কম মনে হচ্ছে। ওভারঅল আমি মনে করি এই ফোনটার স্পিকার পারফরমেন্স যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এই ফোনটি সেই হিসাবে
ঠিকঠাকই আছে। ZTE Blade V40 ডিজাইন এই মোবাইলটিতে রয়েছিল 4500 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই 22.5 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটির ওভারঅল চার্জ ব্যাকআপ আমরা মোটামুটি 1.5 দিনের কাছাকাছি পেয়েছি। অপরদিকে হেভি ইউজ করে অর্থাৎ টানা গেমিং করে অথবা মুভি অন দেখে এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা 5 ঘন্টা থেকে একটু বেশি। এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের T616 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং মোবাইলটিতে জিপি হিসাবে রয়েছে মালি G57 এবং এই মোবাইলটির আমরা আন্তর্জাতিক স্কোর পেয়েছিল 2,56,678। এই ফোনটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি গেমসটা আমরা মোটামুটি গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পেরেছি। গেমিং পারফরমেন্সও UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ থাকার কারণে যথেষ্ট ভালো পারফরমেন্সই পেয়েছি। লং টাইম গেম প্লে করার সময় স্লাইটলি হিট হয় এবং খুব একটা যে ল্যাগ করে আমি সেটা বলবো না এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনের সাথে যদি আমি কম্পেয়ার করি। অপরদিকে যখন আমরা এই ফোনটা দিয়ে কল অফ ডিউটি গেমসটা খেলেছি সেটা পারফরমেন্স আমরা আবার যথেষ্ট ভালো পেয়েছি, মোটামুটি গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়। যারা মেনলি কল অফ ডিউটি গেমসটা খেলেন গ্রাফিক্স হয়তো আপনাদের খুব একটা ভালো লাগবে না, বাট গেম প্লে করে আপনারা অনেক মজা পাবেন। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, সেটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2 এবং এই ফোনটার প্রাইস নর্মালি 15,999 টাকা হলেও এই মুহূর্তের ডিসকাউন্ট দিয়ে এই ফোনটার প্রাইস হলো 13,999 টাকা। এবার জন্য আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটাকে কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথম জন্য আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার নাম্বার ওয়ান ল্যাকিংস যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ওভারঅল ঠিকঠাক লাগলো। যখন আমরা একটু হেভি ইউজ করেছি, স্পেশালি যখন আমরা গেমিং করতে গেছি, তখন আমাদের মনে হচ্ছে টাচ রেসপন্সটা একটু ডিলে করে অর্থাৎ একটু লেট রেসপন্স করে। এছাড়া বাদ বাকি আমি মনে করি সব কিছু ঠিকঠাক আছে। ডিসপ্লের কথা যদি আমি বলি, তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল 4500 mAh ব্যাটারি। যদি এটাতে 5000 mAh ব্যাটারি থাকতো তাহলে আরেকটু ভালো হতো, তবে যেহেতু 22.5 ওয়াটের চার্জার সাথে রয়েছে সো ওই দিক দিয়ে আবার একটু তাড়াতাড়ি চার্জ করা যায়। সো ওই হিসাবে আবার আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাকই লেগেছে। আর এই ফোনটা যদি আমি ভালো দিক বা বেস্ট সাইডের কথা বলি তাহলে নাম্বার ওয়ান বলবো এই ফোনটার ওভারঅল আউটলুক যথেষ্ট স্লিম এবং হ্যান্ড গ্রিপ করে মানে হাতে নিয়ে আপনার কাছে বা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটার চার্জ ব্যাকআপ 4500 mAh হলো মোটামুটি ভালো চার্জ ব্যাকআপ পেয়েছে আর দ্রুত চার্জ যেহেতু হয়ে যায়, যেটা আমরা একটু আগেও বলেছি। তার পাশাপাশি ফোনটা যদি গেমিং পারফরমেন্সের কথা বলতে চাই, বলবো না যে অনেক এক্সট্রিম গেমিং ফোন এটা, বাট এই প্রাইস রেঞ্জ হিসাবে মোটামুটি ভালো গেমিং পারফরমেন্সই পাওয়া যায়। আমরা গেমিং নিয়ে একটু আগেও কথা বলেছি, সেখানে আপনারা দেখে নিতে পারেন গেমিং সেকশনে। তার পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে যদি প্রপার লাইট কন্ডিশন আপনারা ছবি তোলেন যথেষ্ট ভালো ছবি আমরা পেয়েছি। সেলফি ক্যামেরা পারফরমেন্স এবং ভিডিও ক্যামেরা পারফরমেন্স মোটামুটি হলেও মেইন ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি ফোনটার UI এক্সপিরিয়েন্স তথা মাল্টিটাস্কিং করে কিন্তু বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। এবার হলো সব কথা শেষ কথা, আসলে কাদের জন্য এই ফোনটা কেনা উচিত হবে? যারা মেইনলি হালকা পাতলা ফটোগ্রাফি করেন বাট অনেক সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা মিডিয়া কনজিউম করেন, তার পাশাপাশি টুকটাক গেমিং করে থাকেন এবং বাজেট যদি হয় আপনার 13-14 হাজার টাকা একটা স্লিম ফোন নিতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এই ফোনটা ওয়ান অফ দ্য গুড চয়েস 13 থেকে 14 হাজার টাকার মধ্যে যদি আপনারা অফিসিয়ালি ফোন কিনতে চান সেই ক্ষেত্রে। সো এই হলো আমাদের ZTE Blade V40 ডিজাইন এই মোবাইলটি। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।